হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে যেটা টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে হারমোনিক অক্সিলেটর। তো আগে আমরা দেখে নিই হারমোনিক অক্সিলেটর কী জিনিসটা কী। দেখো, সাপোজ সাপোজ একটা পেন্ডুলাম, এটা পেন্ডুলাম মুভ করছে। যখন দেখবে যখন এই দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, ধীরে 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 তার ভেলোসিটি কমতে থাকে। একটা সময় আসে যখন তার ভেলোসিটি এই পজিশানে ভেলোসিটিতে 0। হ্যাঁ, তারপরে আবার এই পজিশানে, যখন এই পজিশানে স্থির ছিল এই পজিশানের দিকে, এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশান। আবার কিছুক্ষণ পরে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স যাওয়ার পরে আবার এই দিকে ব্যাক করতে থাকে। যখন ব্যাক করে তখন তার ভেলোসিটি ধীরে 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 বাড়তে থাকে। দ্যাট মিনস একটা সার্টেন অ্যাক্সিলেশন, ত্বরণ নিয়ে এই পজিশনের দিকে আসতে থাকে, ব্যাকওয়ার্ড ডাইরেকশন আবার আসতে থাকে। দিয়ে এই যে ইনিশিয়াল পজিশন এটাকে ক্রস করে আবার অপোজিট ডাইরেকশানে চলতে শুরু করে। অপোজিট ডাইরেকশানে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত যায়, গিয়ে সিমিলারলি আবার একটা অ্যাক্সিলারেশন নিয়ে, ত্বরণ নিয়ে এই ইনিশিয়াল ডাইরেকশানের দিকে আসতে শুরু করে। তো ত্বরণের ডাইরেকশান এই পেন্ডুলামের ক্ষেত্রে ইনিশিয়াল পজিশনের দিকে অলওয়েজ। তাহলে এটা হচ্ছে ত্বরণের ডাইরেকশান। হ্যাঁ, অ্যাক্সিলারেশন ডাইরেকশান টুয়ার্ডস দ্য ইনিশিয়াল পজিশান। এবার এই পেন্ডুলামটা দেখো বোথ সাইডে যদি ইকুয়ালি এইভাবে অক্সিলেট করে, ইনিশিয়াল পজিশান থেকে এদিকেও যতটা যাচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক ততটাই ইনিশিয়াল পজিশন থেকে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে ততটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। যদি এই জিনিসটা ইকুয়ালি হয় বোথ সাইডে, তখন সেটাকে আমরা বলবো হারমোনিক। এই যে অক্সিলেশনটা হচ্ছে, এই যে দুলছে, আন্দোলিত হচ্ছে, দুলছে, এটা যদি বোথ সাইডে ইকুয়ালি হয় তাহলে আমরা তাকে বলবো হারমোনিক। এবং যেহেতু অক্সিলেট করছে তাহলে এই জিনিসটাকে বলবো হারমোনিক অক্সিলেটর। তো এটা গেল একটা ক্লাসিক্যাল এক্সাম্পল যার দ্বারা হারমোনিক অক্সিলেটর দ্বারা আমরা বুঝছি। মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রেও, কোয়ান্টাম মেকানিক্সেরও মলিকুলসগুলোও এরকম হারমোনিক মোশন দেখায়। যেমন ধরো একটা ডায়াটমিক মলিকুলস নিয়েছি, ডায়াটমিক মলিকুল, সাপোজ হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা তার ইনিশিয়াল পজিশান। এবার এই বন্ড লেন্থ অ্যালং দ্য বন্ড, এই হাইড্রোজেনটা কী করে, অ্যালং দ্য বন্ডটা ইনক্রিজ করতে পারে, বাড়তে পারে এবং কমপ্রেস হতে পারে। আমরা বন্ড লেন্থ যেটা নিই, যে ম্যাক্সিমাম কতটা ইনিশিয়াল পজিশান, ইকুইলিব্রিয়াম পজিশান থেকে কতটা বাড়ছে, ম্যাক্সিমাম কতটা হচ্ছে এবং মিনিমাম কতটা আসছে, তার যোগ করে 2 দিয়ে এভারেজ করে আমরা বন্ড লেন্থ কিনে নিই। that is maximum bond distance plus minimum bond distance divided by 2 এভারেজ আউট করি। সেটা কি, ধরো এই যে হাইড্রোজেন অ্যাটমটা আছে, এটা যদি ম্যাক্সিমাম এইভাবে ধীরে ধীরে ডিসপ্লেসমেন্ট করছে, আরও করছে, সিমিলারলি এটা কম্প্রেসও করছে, মিনিমাম একটা ডিস্টেন্স পর্যন্ত কম্প্রেস করছে। তাহলে এই যে ইকুইলিব্রিয়াম পজিশান, এই যে ইকুইলিব্রিয়াম পজিশানটা, এই ইকুইলিব্রিয়াম পজিশান থেকে কতটা এক্সট্রা ডিসপ্লেস করছে, ইনক্রিজ করছে ডিসপ্লেসমেন্টটা, অথবা কতটা কম্প্রেস হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশান থেকে, এটা যদি হারমোনিক্যালি হয়, যদি সেম পরিমাণ, ধরো এখান থেকে যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে ইকুইলিব্রিয়াম পজিশান থেকে যতটা বেড়েছে, তো এইটুকুনি অংশ এদিকে, এইদিকে এইটুকু, এই সোজা থেকে এইটুকুনি অংশ, এই সোজা থেকে এইটুকুনি অংশ, এই যে দুদিকে যদি ইকুয়ালি বাড়তে থাকে, ইকুয়ালি যদি বাড়ে, তাহলে সেই যে মোশনটা অ্যালং দ্য বন্ড, সেটাকে বলবো হারমোনিক মোশন। এবং এই সিস্টেমটা যদি একটা অক্সিলেটর হয়, তাহলে ওই মোশনটাকে বলবো আমরা হারমোনিক অক্সিলেটর। তো এই সমস্ত হারমোনিক অক্সিলেটরের ক্ষেত্রে যেহেতু একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে দেখতে পারি যে এরা এই নির্দিষ্ট সময়ে যে নির্দিষ্ট একটা ডিসপ্লেসমেন্ট করছে, এরা একটা ওয়েভ ক্রিয়েট করে। সেই ওয়েভ ফাংশান এবং তার করেসপন্ডিং এনার্জি আমরা এই হারমোনিক অক্সিলেটর পড়ার চেষ্টা করব। হ্যাঁ, যেমনটা ধরো এটার ক্ষেত্রে যদি করি, সাপোজ এটা যদি আমি এই ডিসপ্লেসমেন্টের সঙ্গে, সাপোজ ডিসপ্লেসমেন্ট টাইমের যদি আমি প্লট করি, দেখো ইনিশিয়াল টাইম যখন 0 ছিল তখন এই পেন্ডুলামটা এই জায়গাটা ছিল, এবার টাইম যত বাড়াচ্ছি, টাইম স্টপওয়াচ অন করেছি, টাইম বাড়তে থাকছে, তাহলে এই একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত, তো সাপোজ এই ডিস্টেন্সটা হচ্ছে এর ডিস্টেন্স কভার করেছে, তাহলে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত বাড়তে থেকেছে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে ধীরে 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 এরকম বাড়লো। আবার দেখো
কিছু সময় পরে একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে কিছু সময় পরে আবার ওই ব্যাকওয়ার্ড ডাইরেকশনে আসতে শুরু করেছে। তার মানে কি ডিসপ্লেসমেন্টটা উইথ টাইম তখন কী হবে, ধীরে 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 ডিক্রিজ করবে, একটা সময় আবার ইনিশিয়াল পজিশন, এটা তো ইনিশিয়াল পজিশন, ডিসপ্লেসমেন্টটা এখানে জিরো, এখানে পজিটিভ দিকে বাড়ছে, এদিকে হচ্ছে নেগেটিভ বাড়ছে, এদিকে নেগেটিভ, এই পজিশনে এলো, আবার ব্যাকওয়ার্ড ডাইরেকশন যাচ্ছে, দ্যাট মিন এই উল্টো দিকে যাচ্ছে। তাহলে এরকম করে একটা ওয়েভ ক্রিয়েট করছে, এরকম একটা ওয়েভ ক্রিয়েট করছে। এটা ক্লাসিক্যালি দেখো, ক্লাসিক্যাল থেকে আমি একটা ওয়েভ ক্রিয়েশন দেখালাম। সিমিলারলি আমরা যখন ডায়াটমিক মলিকুলসের ক্ষেত্রে দেখছিলাম, ধরো ডায়াটমিক মলিকুলস, ধর এই ডিসপ্লেসমেন্টটা কত হবে, দিস ইজ ইউর এয়ার ডিসপ্লেসমেন্ট। ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে এরকম ইলংগেশন হচ্ছে ইকুয়ালি মিনস এইটার পরে যে এইটা যতটা বেড়েছে তার উপরেরটা এটা থেকেও সিমিলার পরিমাণ বাড়বে, সিমিলার পরিমাণ ইলংগেটেড হবে। কম্প্রেশনের ক্ষেত্রেও সিমিলার একই রুলস, এরকম কম্প্রেস হচ্ছে মিনিমাম এই পর্যন্ত কম্প্রেস হলো। তাহলে দেখো এই যে ডিসপ্লেসমেন্টের সঙ্গে এটাও যদি এরকম একটা প্লট করি উইথ রেসপেক্ট টু টাইম, এটাও একটা ওয়েভ এরকম পাবো। তো এই ওয়েভের আমরা ওয়েভ ফাংশান এবং এর করসপন্ডিং এনার্জি ডিটারমাইন করব। হ্যাঁ, তো যেহেতু এটা হারমোনিক অক্সিলেটর তাহলে ইকুয়ালি বোথ সাইডের ডিসপ্লেসমেন্টটা ইকুয়াল হবে। যদি অ্যানহারমোনিক হতো তাহলে বোথ সাইডে ইকুয়ালি অক্সিলেট করতো না, যেটা হচ্ছে হেটেরোঅ্যাটমিক সিস্টেমে করতো। ধরো এই সেল এই যাই, হ্যাঁ, যদি হেটেরোঅ্যাটম হয় তাহলে অ্যালং দ্য বন্ড বোথ সাইডে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বোথ সাইডে ইকুয়ালি ডিসপ্লেসমেন্ট হতো না, আনইকুয়াল ডিসপ্লেসমেন্ট হতো। তার ফলে আমরা যে অক্সিলেটরটা জেনারেট করতাম সেটা হচ্ছে অ্যানহারমোনিক অক্সিলেটর। তাহলে হারমোনিক অক্সিলেটরের ক্ষেত্রে এরকম প্যারাবোলিক একটা কার্ভ পাই, হ্যাঁ, প্যারাবোলিক কার্ভ পাই, ডিফারেন্ট এনার্জেটিক্যাল স্টেট পাই। This is your energy, this is your displacement or bond distance, ঠিক আছে, বন্ড ডিস্টেন্স। তো হারমোনিক অক্সিলেটর যেহেতু, তাহলে এরকম একটা প্যারাবোলিক একটা কার্ভ পাই হারমোনিক অক্সিলেটর কাছে। এগুলো হচ্ছে ডিফারেন্ট এনার্জেটিক্যাল স্টেট। তো আমরা সাপোজ দিস ইজ n is equal to 1, this is n is equal to 2, this is n is equal to 3, n is equal to 4, n is equal to 5, এরকম ডিফারেন্ট এনার্জেটিক্যাল স্টেট পাবো। এই ডিফারেন্ট এনার্জেটিক্যাল স্টেটের জন্য করসপন্ডিং যে ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনগুলো এবং এই এনার্জি কত হবে n equal to 1, n equal to 2, n equal to ডিফারেন্ট স্টেটের, এটা হচ্ছে হারমোনিক অক্সিলেটর, তার এনার্জি কত হবে এবং তার ওয়েভ ফাংশন কত হবে সেগুলো আমরা আজকে বের করব। তো এই হারমোনিক অক্সিলেটরের এই সমস্ত এনার্জি এবং ওয়েভ ফাংশন বের করতে গেলে কিছু ম্যাথমেটিক্স সম্বন্ধে আমাদের নলেজ থাকা দরকার। আমরা প্রিভিয়াস ক্লাসে, পার্টিকুলারলি ওয়ান ডাইমেনশনাল ক্লাসে তোমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্বন্ধে একটু কনসেপ্ট দিয়েছিলাম। সেই লিনিয়ার ডিফারেনশিয়াল কনসেপ্টের উপরে বেস করে এই ম্যাথমেটিক্সগুলো করবো। একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা চেষ্টা করবো জানার জন্য, হ্যাঁ, পাওয়ার সিরিজ। সেই পাওয়ার সিরিজ যদি জানতে পারি তাহলে হারমোনিক অক্সিলেটরের যে ওয়েভ ফাংশন এবং এনার্জি ক্যালকুলেশনগুলো, স্ক্রোডিঞ্জার ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন যেটা সলভ তোমাদের যেটা সিলেবাসে আছে, সলভ অফ স্ক্রোডিঞ্জার ওয়ান ডাইমেনশনাল কেস ইন কেস অফ হারমোনিক অক্সিলেটর, সেটা আমরা ইজিলি সলভ করতে পারবো। তো চলো দেখা যাক। সাপোজ এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা জানো অবভিয়াসলি ওয়াই ডবল প্রাইমটা কি না, এটা এরকম একটা জিনিস, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, আগে পড়েছো তোমরা, হ্যাঁ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ একটা। তো এরকম একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে অবভিয়াসলি, যেখানে হোয়ার সি স্কোয়ার ইজ গ্রেটার দেন 0, এটা নেগেটিভ মান নয়, এটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 এবং এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ, তো তাই যদি হয় এই ইকুয়েশনের সলিউশন অফ দ্য above ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কী হবে না, আমরা জানি এর সলিউশন কী হবে, y ইকুয়াল টু a sin cx প্লাস b cos cx। এই সলিউশন আমরা জানি, এই সলিউশন আমরা বের করা শিখেছি, পার্টিকুলারলি ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে তোমরা চেক করে নিতে পারো। অথবা আরেকটা সলিউশন হতে পারে y ইকুয়াল টু d sin cx প্লাস সাপোজ e, যেখানে d এবং ইটা হচ্ছে কনস্ট্যান্ট আর সিটা হচ্ছে এইচি, ঠিক আছে।
তো এরকম দুটো সলিউশন পেতে পারি, তোমরা খাতায় এই সলিউশন দুটো নোট ডাউন করে রেখে দাও। তো এটা গেল যে সলিউশনটা আমরা জানি, হ্যাঁ। তো এই সিমিলারলি আমরা পাওয়ার সিরিজ ইউজ করে, পাওয়ার সিরিজ একটা মেথড আছে, ম্যাথমেটিক্সের একটা কী বলা আছে চ্যাপ্টার আছে পাওয়ার সিরিজ, তার দ্বারা এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করতে পারি। সেটা কীরকম? সেটা হচ্ছে এরকম, ইউজিং দেখো এগুলো যা করছি আমি এখন একটা হচ্ছে ম্যাথমেটিক্স করছি, একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে নিয়ে একটা ম্যাথমেটিক্স করছি। সিমিলারলি এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো আমরা স্ক্রোডিঞ্জার ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশনকে নেবো, সেম এখানে যা বেস হবে জাস্ট ওখানে পুট করবো এই জিনিসগুলোকে, সেম এর সঙ্গে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কম্পেয়ার করবো, পুট করবো, ফলে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে খুব ইজিলি ব্যাপারটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, জেনারেলি এই জিনিসগুলো তোমরা সচরাচর এই গ্রাজুয়েশন লেভেলে হয়তো শিখতে পারবে না, আমি ট্রাই করছি যত সম্ভব তোমাদের দেওয়ার জন্য। তো ইউজিং পাওয়ার series method, suppose y is a function of x is n is equal to 0 to infinite cn x to the power n। হ্যাঁ, এইভাবে ওয়াই এক্সটাকে আমরা পাওয়ার সিরিজ মেথডের দ্বারা লিখতে পারি, যেখানে হোয়ার অর ওয়াই ইজিক্যাল টু, এটা যদি ভাঙতে থাকি তাহলে কী হবে, এন ইজিক্যাল 0, তাহলে c0 x0 মানে কি, x টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার c3x কিউব, এরকম করে চলতে থাকবে, তাই তো। এই সামেশনটা যদি ওঠাই এরকম করে চলতে থাকবে। এবার দেখো এই ইকুয়েশনটাকে যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী পাবো, অতএব y প্রাইম ইজিক্যাল টু, দ্যাট মিনস dy বাই dx, এটাকে ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ যদি করি, ফার্স্ট পয়েন্টটা যদি এগুলো কনস্ট্যান্ট, যেহেতু c1 এগুলো তো কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্টগুলো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট যদি এটা 0 হবে, যদি 0 হয় তাহলে এটা কী হবে, c1 প্লাস 2 ইন্টু c2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু c3 ইন্টু এক্স স্কোয়ার, এরকম করে চলতে থাকবে। তার মানে এরকে যদি সাম আপ করে লিখি তাহলে কীভাবে লিখতে পারো, দ্যাট মিনস n is equal to 0 to infinite n into n minus 1 into cn into x to the power n minus 1। ভালো করে খেয়াল করে দেখো, n is equal to 0 মানে পুরো ফাংশনটা 0, তার মানে c0টা নেই। তারপরে n is equal to পরের মানটা যখন 1 হবে, n1 সরি এইটা হবে না, তাহলে n মাইনাস 1টা হবে না, n0 মানে পুরো ফাংশনটা 0, n is equal to যখন 1 হবে তাহলে 1 ইন্টু c1 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে x টু দি পাওয়ার 0, মানে কিছু নেই এখানে, মানে শুধু c1টা হবে, c1 হলো। তারপরে x n is equal to 2 যখন হবে তাহলে 2 বসালে, তাহলে 2 এখানে c2 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে কত, 1, মিলে যাচ্ছে এই ইকুয়েশনের সঙ্গে। তাহলে দিস ইজ y প্রাইম। সিমিলারলি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মান কত হবে, এইটাকে আবার ডবল ডেরিভেটিভ করলে পাবো, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ y ডবল প্রাইম, দ্যাট ইজ ডি স্কোয়ার y dx স্কোয়ার, দ্যাটস ইজিক্যাল টু কী পেতে পারি না, এটাকে যদি ডেরিভেটিভ করি এই ইকুয়েশনটাকে, তাহলে ফার্স্ট পার্টটা কি 0 হবে, সেকেন্ড পার্টটা কী হবে, তাহলে 2 ইন্টু c2 প্লাস পরের পার্টটা দেখো 3 ইন্টু, এইটার জন্য কত হবে, 3 ইন্টু 2 ইন্টু c3 ইন্টু এক্স প্লাস, এরকম করে চলতে থাকবে, তাই কি না। তাহলে এই জিনিসটাকে আমরা কী লিখতে পারি, এরকম করে পরের পার্টটা কী হবে, এটা যদি 4 থাকে, c4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটাকে আমরা কী করতে পারি, 4 ইন্টু c4 ইন্টু এক্স কিউব, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে তাহলে 4 ইন্টু 3 ইন্টু c4 ইন্টু এক্স স্কোয়ার, এরকম চলতে থাকবে। তাহলে এটাকেও সিমিলারলি এরকম সামেশন ফর্মে লিখতে গেলে কী করবো, n is equal to 0 to infinite n into n minus 1 into cn into x to the power n minus 2। ভালো করে দেখো, n is equal to যখন 0 তখন ফার্স্ট পার্টটা 0, মান নেই, n is equal to 1 মানে 1 minus 1 into 1 minus 1 মানে c1 যেটা সেটাও 0, দেখো c1 নেই। তারপর n is equal to যখন 2 হবে তাহলে আলটিমেট 2 into 2 minus 1, তাহলে 2
ইন্টু C2 ইন্টু x টু দি পাওয়ার 2 - 2 মানে 0, মানে এক্সের পার্টটা নেই, তাহলে শুধু C2 হবে। দেখো এই 2 ইন্টু C2 আছে, তারপরের পার্টটা দেখো 3 ইন্টু 2 এরকম করে মিলছে। তাহলে আমরা তিনটে ডেরিভেটিভের মান পেয়ে গেলাম। সেটা কী কী? y1, y প্রাইমের মান, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 1, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 1। আমাদের ইকুয়েশনটা ছিল আমি এই সাইডে লিখে রাখার চেষ্টা করছি, কারণ এই জিনিসগুলো সবসময়ের জন্য লাগবে। আমাদের ইকুয়েশন কী ছিল? নাও we have the equation that is y double prime is a function of x plus c square into function of that is equal to 0। এবার দেখো আমরা এই y ডবল প্রাইমের মান পেয়ে গেছি, আর y x এর মান আমরা ধরেছি পাওয়ার সিরিজ ধরে, সেটা ধরে এইটা এগিয়ে এসি। তাহলে এই দুটো জিনিসকে আমরা এখানে বসাবো, এইটা বসাবো, y ডবল প্রাইমের মানটা এখানে বসাবো, আর y x এর মান যেটা cn ইন্টু x টু দি পাওয়ার n যেটা পেয়েছি সেটাও এখানে বসাবো। বসালে কী পাবো? পুটিং, আমি লিখে দিচ্ছি না, পুটিং দ্য ভ্যালু অফ y double prime x into y x into above equation কী পাবো না? অতএব সামেশন ওভার n is equal to 0 to infinite এটা এরকম একটা ইকুয়েশন পাবো, তাই তো? লক্ষ্য করে দেখো, এটা এই সামেশনটা যেটা আছে সেটার এক্সের পাওয়ার হচ্ছে n-2, এখানে এক্সের পাওয়ার n, তাহলে এটা যোগ করা কোনোভাবে সম্ভব না। দেখছি এবার কী করে যোগ করে যায়। এইটা যোগ করতে গেলে একটা নতুন ছোট্ট একটা ট্রিক ইউজ করতে হবে আমাদের। সেই ট্রিকটা কিছু না, দেখো কখন আমরা এই সাম দুটোকে যোগ করতে পারি, এই সামেশন দুটোকে কখন যোগ করতে পারি না, যখন সাপোজ j ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট সি জে এক্স টু দি পাওয়ার জে প্লাস হচ্ছে সামেশন আবার জে ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট বি জে, এটা এক্স টু দি পাওয়ার জে। ধরো এটা সমান কী লিখতে পারি? দেখো এক্স জে যদি কমন নিই তাহলে এটা কী লিখতে পারি? জে ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট সি জে প্লাস বি জে ইন্টু এক্স টু দি পাওয়ার জে, এরকম করে লিখতে পারি, তাই তো? তাহলে আমাদের ওই ইকুয়েশনে কিন্তু এই যে সামেশনের যে লিমিটগুলো সেম নেই, মানে এই লিমিটগুলো সেম আছে, কিন্তু এই এক্স টু দি পাওয়ার এটা আছে n, আর এটা আছে এক্স টু দি পাওয়ার n-2 ওই ইকুয়েশনটায়। তাহলে যোগ করতে গেলে সেম পাওয়ারে নিয়ে আসতে হবে, যেটা এর ক্ষেত্রে সেম পাওয়ার আছে, যে পাওয়ার আছে, তাই জন্য কমন নিতে পেরেছি। তাহলে ওইটার ক্ষেত্রে আমাদের সেম পাওয়ার নিতে হবে। সেম পাওয়ার নিতে গেলে আমাদের কী করতে হবে না, আমাদের ইকুয়েশনটা কী ছিল? ধরো লেট সাপোজ n-2 is equal to k or n is equal to কি k plus 2, তাই তো? তাই যদি হয় তাহলে ওই ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখতে পারি? ওই ইকুয়েশনটা ছিল আমাদের n is equal to 0 to infinite y double prime that is equal to c n into n-1 into c n into x to the power n-2 সমান এটা কী লিখতে পারি? n-2 is equal to k ধরেছি, তাই তো? তাহলে এটাকে দেখো k equal to 0 to infinite n is equal to তাহলে k plus 2 এটা বের করেছে, আর k plus 2 এখানে বসালে কী হবে? k plus 1 into c n মানে c n k plus 2 into x to the power n-2 n-2 is equal to k সমান কী হবে? x to the power k, এইভাবে লিখতে পারি। আর এই y প্রাইম ইজ ইকাল টু, দেখো এই জিনিসটা কে এর সামেশন দাও আর এন এর সামেশন দাও একই জিনিস, তাও আমি না হয় একটা প্রুফ দিয়ে দেখাচ্ছি। এটাকে কি লিখতে পারি কীভাবে না, সামেশন ওভার n ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট n প্লাস 1 মানে এইটাকে সামনে লিখছি ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার n, এটাকে y প্রাইম হিসেবে লিখতে পারি। তোমাদের মনে কোশ্চেন হয়তো জাগবে, স্যার এখানে কে লিখলেন, কে ইকুয়াল টু 0 লিমিট স্টার্ট করলেন, সেই জিনিসটাকে আবার n দিয়ে কী করে লিখলেন, যেহেতু প্রথমে n থেকে শুরু করেছিলেন। তার কারণ হচ্ছে
দেখো আমরা যখন এই লিমিট 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 কোনো ভ্যারি করে না, লিমিট যাই দাও না কেন তার ভ্যালু একই আসে, ঠিক আছে? লিমিট নিয়ে কিছু যায় আসে না, লিমিটের মান যাই যাই করতে পারো। ধরো সাপোজ কথাই বলছি, ধরো 0 to ইনফাইনাইট টি ইকুয়াল টু 0 to ইনফাইনাইট টি ইকুয়াল টু ইনফাইনাইট এফ অফ টি ইন্টু ডিটি, এর ভ্যালু যাই হবে যদি এফ ফাংশনটা যদি সেম হয়, ইজ ইকাল টু এম ইজ ইকাল টু 0 to এম ইজ ইকাল টু ইনফাইনাইট এফ অফ এম ইন্টু ডিএম, এর ভ্যালুও সেম হবে। এই দুটো ফাংশন যদি সেম হয় এর ভ্যালুও সেম হবে, লিমিট নিয়ে কিছু যায় আসে না। কারণ এখানে এম এর জায়গায় এমগুলো হচ্ছে কত নম্বর অর্ডার বোঝাচ্ছে, এম ইজ ইকাল টু 0, এম ইকাল টু 1 এর মান এফ অফ ফাংশনের মান কত হবে, এখানে সিমিলার টি ইকাল টু 0তে এফ অফ 1 এর মান কত হবে, দুটো একই জিনিস, লিমিটের উপর ডিপেন্ড করে না। সেই জন্য কে ইকাল টু 0 থেকে এই জিনিসটা যেটা লিখেছি সামেশনের যে লিমিটটা আছে সেটাকে এন হিসাবে লিখতে পারি। তাহলে আমাদের ওই ইকুয়েশনে যে ইকুয়েশনটা বসিয়েছিলাম সেই ইকুয়েশনে আমরা কীভাবে লিখতে পারি না, ওই ইকুয়েশনটা আমরা লিখতে পারি, ওই ইকুয়েশনটা ছিল আমাদের, ইকুয়েশনটা ছিল ওয়াই ডবল প্রাইম ইজ আ ফাংশন অফ এক্স প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই অফ এক্স ইজ ইকাল টু 0। এইটাকে আমরা এই সামেশান যোগ করতে পারছি না বলে এই মেথডের সাহায্যে এইটা নিয়ে এলাম। এইটা সমান কী পেয়েছি, তো ওয়াই ডবল প্রাইম এক্স সমান কী পেয়েছি না, এন ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট এন প্লাস 1 n plus 2 c n plus 2 into x to the power n plus summation over n is equal to 0 to infinite c n into x to the power n, আগে একটা c স্কোয়ার আছে, এই c স্কোয়ারটা সামেশনের বাইরে লিখছি, দ্যাটস ইজ ইকুয়াল টু 0। আর যদি সামটাকে কমন নিই তাহলে n is equal to 0 to infinite প্লাস সি স্কোয়ার ইন্টু সি এন এক্স টু দি পাওয়ার এন, দ্যাটস ইকুয়াল 0। এবার দেখো এই ইকুয়েশনটা কখন 0 হবে, যদি এক্স টু দি পাওয়ার এন যদি 0 হয় তাহলে গোটা ইকুয়েশনটা 0 হবে, আদারওয়াইজ এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে সেটা যদি 0 হয় তাহলে ওই ইকুয়েশনটা 0 হবে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার এনটা 0 নয়, এক্স টু দি পাওয়ার 0 যদি হয়ে যায় তাহলে এগুলো সব 0 হয়ে যাবে, ওয়াই এক্স ইজ 0, নিশ্চয়ই ফাংশনটা 0 নয়। হ্যাঁ, ওয়াই এক্স ইজিক্যাল টু যে এই জিনিসটা ধরেছি এক্স টু দি পাওয়ার এন 0 হওয়া মানে কি এটা 0, পুরো ইকুয়েশনটা 0 নিশ্চয়ই নয়, তাহলে নিশ্চয়ই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা 0 আছে সেটাই নিশ্চয়ই 0। অতএব n plus 1 2 as 0, তা যদি হয় তাহলে cn plus 2 সমান কি লিখতে পারি, cn plus 2 ইজিক্যাল লিখতে পারি মাইনাস সি স্কোয়ার ইন্টু cn ডিভাইড বাই এটা লিখতে পারি। এই রিলেশনটাকে বিখ্যাত এই রিলেশনটাকে রিকারশন রিলেশন বলা হয় ম্যাথমেটিক্সে, এই বিখ্যাত রিলেশনশিপটিকে আমরা রিকারশন রিলেশন বলি। আমি মুছে লিখছি, আসলে জায়গা শর্ট তো। এই রিলেশনটাকে আমরা রিকারশন রিলেশন বলছি। দেখো এখানে দেখো সি এন, তার মানে এন ইজ ইকাল টু 0তে c0 ফর n ইজ ইকাল টু যদি c0 অ্যান্ড n ইজ ইকাল টু 1-এ c1 যদি জানতে পারি, c0 এবং c1 এই দুটো ভ্যালু যদি জানতে পারি তাহলে আমরা সমস্ত ভ্যালু বের করতে পারি। c0 n ইজ ইকাল টু 0 মানে c0 ভ্যালু যদি জানতে পারি, c0 কোএফিসিয়েন্টের মান কত সেটা যদি জানতে পারি, দেখো আমরা c2 এর মান বের করতে পারবো। আবার c2 এর মান যদি বের করতে পারি তাহলে c4 এর মান বের করতে পারবো। আবার c4 এর মান যদি এখানে বসাই তাহলে c6 এর মান এখান থেকে পেয়ে যাবো। এই রিলেশনে বসিয়ে c4 এর মান c6 এর মান বসিয়ে দিতে। সিমিলারলি c1 এর মান যদি জানতে পারি, এখানে cn ইজ ইকাল টু 1 বসালাম, c1 এর মান যদি জানতে পারি কোনোভাবে, c1 ইজ ইকাল টু ধরো দেওয়া থাকলো কিছু একটা, তাহলে কী করতে পারবো, এখানে 1 বসালে c3 এর মান জানতে পারবো। আবার c3 এর মান এখানে যদি বসাই, এখানে 3 + 2 তার মানে c5 এর মান জানতে পারবো। তাহলে সিমিলারলি আমরা অড 0 এবং 1 এর মান এই দুটো মান যদি কোনোভাবে বের করতে পারি, ফাইন্ড আউট করতে পারি, তাহলে সব প্রবলেম সলভ। তাহলে যে কোনো অড এবং ইভেন নাম্বারের কোএফিসিয়েন্টের মানগুলো বের করতে পারি। কোএফিসিয়েন্টের মান যদি বের করতে পারি তাহলে ওই ওয়াই ইকুয়াল টু যে ইকুয়েশন ধরেছিলাম
y ইকাল টু সামেশন ওভার n ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট সি এন এক্স টু দি পাওয়ার n, এই রিলেশনটা পেয়ে যাবো। আর এই রিলেশনটা পেয়ে যাওয়া মানে ওই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা রেখেছিলাম, দ্যাট ইজ y ডবল প্রাইম ইজ এ ফাংশন অফ x প্লাস সি স্কোয়ার ইন্টু y ওভার ফাংশন অফ x দ্যাটস ইজ ইকাল টু 0। এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন পেয়ে যাবো। সলিউশন পেয়ে গেল কিছু না, এই সলিউশনটাই হচ্ছে আমাদের ওয়েভ ফাংশন হবে ইন কেস অফ পার্টিকুলার স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন যখন সলভ করবো সিমিলারলি। তো দেখা যাক এটা থেকে আমরা কীভাবে বের করতে পারি। এই রিলেশনটা কিন্তু বিখ্যাত রিকারশন রিলেশন বলে। হ্যাঁ, লেটস সাপোজ C0 is equal to suppose A, capital A, and C1 is equal to B into C। আমি সাপোজ একটা মান পেয়েছি। হ্যাঁ, ফার্স্ট এটা বসাচ্ছি, C0 is equal to A এখানে বসাচ্ছি, তাহলে কী পাবো? তাহলে C2 is equal to কী লিখতে পারি? দেখো মাইনাস C স্কোয়ার Cn is equal to A ডিভাইড বাই n is equal to 0, তো তাহলে n is equal to 0 এখানে বসালে তাহলে 1 ইন্টু 2, তাই তো। এবার C2 ভ্যালু পেয়ে গেছি, অতএব C4 কত হবে? C2 পেয়ে গেছি, মানে n ইকুয়াল 2 মান পেয়ে গেছি, তাহলে 2 বসালে এখানে C2 মান পেয়ে গেছি, তাহলে এটা n ইকুয়াল 4 হবে। তো দ্যাটস ইজ ইকুয়াল টু, দেখো এখানে একটা অলরেডি এখানে মাইনাস ছিল, C স্কোয়ার ছিল, C2 ইজ ইকুয়াল টু এটা, দ্যাট ইজ C স্কোয়ার ইন্টু A ডিভাইড বাই 1 ইন্টু 2, তাই তো। এবার দেখো n ইজ ইকুয়াল কত? 2, তাহলে 2 প্লাস 1 সমান কত? 3 ইন্টু 2 প্লাস 2 সমান কত? 4, সমান এটা কী লিখতে পারি? এখানে অলরেডি একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হবে C টু দি পাওয়ার 4 ইন্টু A ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4। সিমিলারলি C6, 4 মান যদি বসাই C6 পাবো, তাহলে C6 আমরা কী লিখতে পারি? সিমিলারলি C6 ইজ ইকুয়াল টু, দেখো বসাও এখানে আলটিমেট মাইনাস C টু দি পাওয়ার 6 ইন্টু A ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 6, তাই তো। অতএব এরকম যদি লিখি, যেহেতু ইভেন নাম্বার সেই জন্য 2K দিয়ে লিখছি, C2K সমান কি লিখতে পারি না? মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2K ইন্টু C টু দি পাওয়ার 2K ইন্টু A ডিভাইড বাই 2K ফ্যাক্টোরিয়াল, where 0 1 2 লাইক দিস। যেমন দেখো 0 1 2 যাই বসায় না কেন এখানে ইভেন নাম্বার হবে, এগুলো ইভেন নাম্বারের ক্ষেত্রে বের করলাম। 0 বসালে C0 হবে, 1 বসালে 2 হবে, ঠিক আছে, সবকটা ইভেন নাম্বার হবে। 3 বসালে 6 হবে, K ইকুয়াল টু, তাহলে এটা ইভেন নাম্বারের ক্ষেত্রে বেরিয়ে গেল। অড নাম্বারের ক্ষেত্রে যদি C1 ইজ ইকুয়াল টু BC হয়, তার ক্ষেত্রে কী হবে? তাহলে এটা আমরা পেয়ে গেলাম, that is C2K that is equal to minus 1 whole to the power K into C to the power 2K into A divided by 2K factorial, তাই তো। এবার আমরা যদি C1 এর মান জানি তাহলে কী হবে? C1 is equal to যদি BC জানি তাহলে কী হবে না? C1 মান জানিছি, তাহলে এটা কত হবে? C3, এটা n+2 ছিল, তাহলে এটা কত হবে? C3 হবে ইন্টু মাইনাস এখানে কী ছিল? C স্কোয়ার ছিল, C1 ইজ ইকাল টু কী না? B ইন্টু C ডিভাইড বাই এখানে n+1 ইন্টু n+2 ছিল, n ইজ ইকাল টু কত? 1, তাহলে কত হবে? তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 আলটিমেট এটা মাইনাস B আর CQ ইন্টু B ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3। সিমিলারলি এরকম করে আমরা কী লিখতে পারি? অড নাম্বারের জন্য তাহলে এটা কি 2K প্লাস 1 করে দিচ্ছি, সমান ইজ ইকাল টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার K ইন্টু C টু দি পাওয়ার 2K প্লাস 1 ইন্টু B ডিভাইড বাই 2K প্লাস 1 ফ্যাক্টোরিয়াল সিম্পলি। তাহলে CQC 2K প্লাস 1 সমান কী হবে? মাইনাস 1, তাই তো। তার মানে অড এবং ইভেন নাম্বারের দুটো কোএফিসিয়েন্ট পেয়ে গেছি। এই দুটো কোএফিসিয়েন্ট যদি পেয়ে যাই, তাহলে ওই ইকুয়েশনটা আমরা কীভাবে লিখতে পারি?
আমরা ওয়াই ওভার এক্স সমান কী লিখেছিলাম না এন ইজিক্যাল টু 0 টু ইনফাইনাইট সি এন এক্স টু দি পাওয়ার এন। এই ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখতে পারি, দুটো জিনিসে ভাগ করতে পারি। দেখো শুধু ইভেন নাম্বারের যোগ আর শুধু অড নাম্বার, দুটো যদি আলাদাভাবে ভাগ করে নিই, সাপোজ এন ইজিক্যাল টু 0 টু ইনফাইনাইট, হ্যাঁ, সি টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার 2n প্লাস n ইজিক্যাল টু 0 টু ইনফাইনাইট সি 2n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 2n প্লাস 1। এইভাবে দুটো জিনিসে ভাগ করতে পারি, তাই কি না? এবার দেখো এই 2n মানে কি, এই 2kটা, এটা যদি কে দিয়ে লিখতে তোমরা, তাহলে এটা কি লিখতে, কে, এটা কে, এটা কে, কিছু না, লিমিটের উপর কোনো কিছু ভ্যারি করে না। এটাও যদি কে দিয়ে লিখতাম আমরা, তাহলে কী হতো, কে। তাহলে এই 2k দ্যাট ইজ ইভেন নাম্বারের যে কোএফিসিয়েন্টটা সেটা এইটা, তাহলে এখানে যদি বসাই আলটিমেট, সাপোজ k ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট মাইনাস 1 টু দি পাওয়ার k ইন্টু সি টু দি পাওয়ার, দেখো এটা একটা আছে, এটাকে বাইরে নিয়ে নিলাম, এ সি টু দি পাওয়ার 2k ডিভাইড বাই এরকম কিছু একটা প্লাস বি ইন্টু ইন্টু সি টু দি পাওয়ার 2k প্লাস 1 ডিভাইড বাই এটাই হচ্ছে সলিউশন। অড এবং ইভেন নাম্বারের যোগফলের সলিউশন। তাহলে দেখো এই যদি কে এর মান জানি, যদি কে এর মান বের করতে পারি, তাহলে ওয়াই এক্সের মান আমরা কে যা কিছু ধরি না কেন, ওয়াই এক্সের সলিউশন মানে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখেছিলাম, দ্যাট ইজ ওয়াই ডবল প্রাইম ইজ এ ফাংশন অফ এক্স প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই ওভার এক্স দ্যাটস ইজিক্যাল টু 0। এই যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখেছিলাম, এইটার সলিউশন আমরা কি বলেছিলাম, এটা দেখো, এখন কম্পেয়ার করো, দ্যাট ইজ সাইন সি এক্স ইজ কম্পেয়ারেবল টু দিস পোর্শন অ্যান্ড কস সি এক্স ইজ কম্পেয়ারেবল টু দিস পোর্শন। সো দিস আমরা এটা হচ্ছে পাওয়ার মেথড সিরিজ দিয়ে পাওয়ার সিরিজ মেথড দিয়ে এটাকে সলভ করেছি, ঠিক আছে। সলভ করে দেখছি কি না এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা একটা সলিউশন ইউজিং দ্য পাওয়ার সিরিজ মেথড, ঠিক আছে। জাস্ট এই যে ম্যাথোডোলজিতে এই সলিউশনটা আমরা বের করলাম, সেমলি একই রকমভাবে আমরা হারমোনিক অক্সিলেটর স্ক্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করব, পার্টিকুলারলি ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে যে ওয়ান ডাইমেনশনাল যে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন আছে সেটার ক্ষেত্রেও একই রকম পাওয়ার সিরিজ মেথড করে একই রকম ইউজ করব, যে সলভ করব। যেহেতু আর এটা আমরা করে ফেলেছি, জাস্ট এখানে জাস্ট পুট করবো, আর কিছু কোনো কাজ নেই আমাদের, হ্যাঁ। নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা দেখব।